প্রথম আমি আলোচনা করব আমার সহকর্মী তাকিম মোহাম্মদ জুবাইরের সঙ্গে। আপনার যে স্টোরিটা আজকে লিড স্টোরি হয়েছে সেটি হচ্ছে যে নানান কারণে অর্থনীতি এখন তীব্র চাপে আছে এবং দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে আরও নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে এবং চাপ আরও বেড়েছে। তো এই যে তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার, বিএনপি সরকার, তারা এই চাপটা আসলে কিভাবে সামলাবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে মানে আমাদের যে অর্থনৈতিক চাপে আছে কি কি কারণ সেগুলো যদি একটু বলেন। অর্থনীতি এখন বেশি চাপে আছে বহিঃচাপে, যেটা আসলে এই সরকারের নিয়ন্ত্রণে ছিল না ম্যাক্সিমাম জায়গাগুলোতেই। আর অভ্যন্তরীণ চাপটা যেহেতু ডেভেলপমেন্ট ব্যয় নাই, যেহেতু গভর্নমেন্টের ডেভেলপমেন্ট ব্যয় খুব, আপনি জানেন যে 16 বছরের মধ্যে সর্বনিম্ন, অভ্যন্তরীণ চাপটা ভেবে না থাকলেও বহির্বিশ্বের যে চাপটা, মানে বহির্মুখী যে চাপটা, এক্সটার্নাল শকটা আমাদের খুব চেপে ধরেছে। একটু যদি ব্যাখ্যা করতে। এর মধ্যে রয়েছে আমাদের বাণিজ্য ঘাটতি, দেখবেন হলো আমাদের অনেক বেড়ে গেছে। এক মাসের ব্যবধানেই প্রায় $3 বিলিয়ন বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। তারপর হলো পাশাপাশি হলো আপনার এই যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি, সার, তেল, গ্যাস সহ সারের দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং বাংলাদেশকে কিন্তু প্রায় হলো স্পট মার্কেট থেকে কিনতে হচ্ছে। মার্কেটের যে রেট, নর্মালি স্পট মার্কেটে তার চেয়েও বেশি থাকতে পারে, কারণ স্পট মার্কেটের রেটটা আসলে পাবলিশ হয় না। সেক্ষেত্রে হলো এই ডলারের একটা, এই যে জ্বালানির বাড়তি যে ব্যয় হচ্ছে, সেখানেই সরকার হিসাবে $2.6 বিলিয়ন ধারণা করা হচ্ছে মার্চ থেকে জুন পর্যন্ত বাড়তি খরচ যাবে জ্বালানি এবং সারে। এটা তো আসলে গভর্নমেন্টের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না যে এত টাকা তার ভর্তুকি দেবে, এবং গভর্নমেন্ট ভর্তুকি কন্টিনিউ করবে, এটা গভর্নমেন্টের যেটা ডিসিশন, যেটা ইঙ্গিত পেলাম। যেমন গভর্নমেন্টের অর্থ বিষয়ক উপদেষ্টা যে প্রধানমন্ত্রী, ওনার সাথেও কথা হলো, উনি বললেন যে সরকার এই ভর্তুকি অব্যাহত রাখবে, কারণ তারা চাচ্ছেন যে গণকল্যাণমুখী বা অবস্থানটা ধরে রাখতে। আর পাশাপাশি হলো যে আপনি জানেন যে সামনে রেমিটেন্স এখন ভালো আসতেছে, যেটা একটা শঙ্কা আছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা কিন্তু এখনো পজিটিভ আছে শুধু রেমিটেন্সের উপর ভর করে। $17 বিলিয়ন যে এইটা আছে, ট্রেড গ্যাপটা যেটা আছে, এটার পরে কিন্তু পজিটিভে আছে বিওপিটা, একমাত্র হলো রেমিটেন্স ফ্লোটা ভালো। কিন্তু যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তারা যদি চাকরি হারায়, তারা কিন্তু এই রেমিটেন্স ফ্লোটা থাকবে না। আরেকটি মানে বিষয় এখানে ছিল যে পেনিকড হয়ে আমাদের কর্মীরা তাদের যে জমানো টাকা, সেভিংসগুলো, সেভিংস পাঠিয়ে দিচ্ছে, এই কারণে রেমিটেন্স, এটাও ধারণা একটা আছে যে এই পেনিকড হয়ে তারা সেভিংস পাঠিয়ে দেওয়া। আবার হয়তো ধারণা করা হচ্ছে যে কেউ হয়তো চাকরি ছেড়েও চলে আসতে পারে দেশে, এই যুদ্ধ সমস্যা থাকবে না। যেমন আমি আমার এক পরিচিত লোকের সাথে কথা হয়েছে, সেদিন দেখা হলো, উনি যুদ্ধ শুরুর মানে ওই অবস্থাতেই উনি যখন টেনশন চলতেছে তখন তিনি দেশে চলে আসছিলেন, এবং যুদ্ধ যতক্ষণ শেষ না হবে এরপরে উনি যাবেন। মানে তাহলে আমার ধারণা হয়তো অনেকেই এরকম যুদ্ধকালীন অবস্থায় দেশে সুযোগ যখন পেয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে তো নিয়মিতই মানে প্রতিদিনই ফ্লাইট আসে এবং সেখানে মানে শত শত বাংলাদেশিরা আসেন এবং যান, তো সেটা তো ডিসরাপ্টেড হয়েছে। আপনার কাছে আরেকটি জিনিস আমি জানতে চাচ্ছিলাম, শকের বিষয়টা একটু পয়েন্ট ছিল, সেটা হলো এক্সটার্নাল শকের আরেকটা পার্ট আছে আমাদের। যে জানেন বিগত সরকারের সময়ে অনেক ডেভেলপমেন্ট প্রজেক্ট করা হয়েছে, এর মধ্যে কিছু ডেভেলপমেন্ট প্রজেক্ট করা হয়েছে অনেক ভিশনারি, যেগুলো আসলে ওইভাবে আউটপুট দেয় না আমাদেরকে। যেমন আমি যদি বলি কর্ণফুলী টানেল, এরকম কিছু প্রজেক্টের একটা, এই যে ঋণগুলো আমরা করেছি, এই ঋণের একটা বিশাল বোঝা এখন আমাদের মধ্যে আসছে। আমি ঠিক ওই প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে আমাদেরকে ধরেন যে এই বছরে কত ঋণ পরিশোধ করতে হবে? আমাদেরকে এই বছরে $4.74 বিলিয়ন হলো আমাদের ঋণ পরিশোধ করতে হবে শুধু এই ফিসক্যাল ইয়ারে। এই মানে যে নেক্সট 2-3 মাস আছে, জি, এই 3 মাসের মধ্যে আমাদের এটা পরিশোধ করতে হবে। এর মধ্যে আমাদের যেটা যে বিভিন্ন বাজেটারি সাপোর্ট যেগুলো আমরা পাই ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এডিবি থেকে, জাইকা থেকে, এই বাজেটারি সাপোর্ট থেকে আমরা যেটা মিনিস্ট্রির কাছ থেকে যেটা হিসাব পেলাম, সেটা হলো এই $4.14 বিলিয়ন মতো তাদের সাপোর্টের লাইন আপ আছে, যেটা তারা পাওয়ার সম্ভাবনা আছে। এখানেও প্রায় $600 মিলিয়নের মতো একটা গ্যাপ আছে, যেটা এটা ফিল আপ করতে হবে। আমি এই প্রশ্নে আসতে চাচ্ছিলাম যে সরকার তো চেষ্টা করছে যে নানান জায়গায় থেকে তার অর্থের যেটা প্রয়োজন হবে তার সংকুলন করার জন্য, তো এটি কি কোনো এই পর্যন্ত কোনো কমিটমেন্ট পেয়েছেন? আর পেলেও ধরেন কতদিনের মধ্যে আমরা পেতে পারি?
4.1 বিলিয়ন যেটা, সেটার কমিটমেন্ট আগে থেকেই আছে, যেহেতু এটা চলতি অর্থ বছরে, তো এই কমিটমেন্টগুলো মূলত অর্থ বছরের শুরুতেই বিভিন্ন উন্নয়ন কিন্তু আমাদের আরো যে 2.5 অথবা 3 বিলিয়ন 2.6 প্লাস 600 মিলিয়ন যে গ্যাপ আছে, এটা মিলে হলো আমাদের প্রায় 3.2 বিলিয়নের একটা গ্যাপ ধারণা করছে। এটা মিনিস্ট্রি একটা অ্যাজাম্পশন করছে যে তাদের $3.2 বিলিয়ন এই ফিসক্যাল ইয়ারের মধ্যে লাগবে, এবং এটার জন্য আসলে বাংলাদেশ মিনিস্ট্রি খুব দৌড়ঝাঁপ করছে। আপনারা জানেন এখন ওয়াশিংটনে একটা মিটিং চলতেছে, ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর যে স্প্রিং মিটিংটা, এবং ওই মিটিং এর সাইড লাইনে আমাদের মানে আজকে বাংলাদেশের মানে রাতের বেলা মিটিংটা হওয়ার কথা। কয়েকটা ধারাবাহিক মিটিং চলছে। মূল একটা মিটিং হলো বুধবার ওয়াশিংটন টাইম 3টায় হয়েছে, বাংলাদেশ টাইম 2টার সময় হয়েছে গত রাতে, অর্থাৎ এই আমরা যখন আলোচনা করছি। এবং হলো আরেকটা মিটিং বৃহস্পতিবারে ওয়াশিংটন টাইম সকাল 11টায় মিটিং আছে আরেকটা। এরপরে 17 তারিখ পর্যন্ত আরো 2টা মিটিং আছে, আরো টোটাল আরো তিনটা মিটিং হবে। 17 তারিখ পর্যন্ত মিটিং চলবে, এরপর 18 তারিখ এই স্প্রিং মিটিং শেষ হবে, এই প্রতিনিধি দল চলে আসবে। এখানে অর্থমন্ত্রী আছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন, আপনার NBR এর যে চেয়ারম্যান উনি আছেন, এবং মূলত IMF এর সাথে মিটিংয়ে আপনি জানেন লিড দেয় মূলত হলো সেন্ট্রাল ব্যাংক, যেহেতু IMF কাজ করে সরাসরি সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে। সেক্ষেত্রে ওখানে যারা কর্মকর্তারা আছেন তারা চেষ্টা করছেন যে গভর্নমেন্ট যেহেতু $3.2 বিলিয়ন দরকার, আরও ওখান থেকে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর কাছ থেকে $2 বিলিয়ন একটা সাপোর্ট, তারা বাজেট সাপোর্ট চেয়েছেন এই অর্থ বছরের জন্য। সেক্ষেত্রে অর্থমন্ত্রী তো বলেছেন যে তারা পেয়েছে কমিটমেন্ট, কিন্তু আপনার স্টোরিতে দেখলাম যে সেটি নাই। সেটি আসলে উনি যেটা বলেছেন এটার সাথে বাস্তবতার একটু ভিন্নতা রয়েছে, কারণ আমি যারা এই টিমকে লিড দিচ্ছে, মূলত যারা অর্থমন্ত্রী মূলত হলো মূল মিটিংটায় গভর্নমেন্টের পক্ষ থেকে উনি একটা কথা বলেন বা করেন, কিন্তু মূল মিটিংগুলো কিন্তু অর্থমন্ত্রী ওইভাবে ইনভলভ থাকেন না, আপনি যেটা জানেন। এই যারা মিটিং করেন মূলত মিটিংগুলো হয় কর্মকর্তা লেভেলে। সেক্ষেত্রে সেই মিটিংয়ের তারা এই যে বুধবার রাতে যে আলোচনাটা হলো ওখানেই মূলত প্রস্তাবনাগুলো উঠানো হয়েছে, এবং আপনি যেটা আমরা জানতে পেরেছি, বাংলাদেশ প্রচুর প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কারণ হলো আপনি দেখেন যে বিগত সরকারের সময়, ইন্টারিম গভর্নমেন্টের সময় IMF এর পরামর্শেই বাংলাদেশের আর্থিক খাত, রাজস্ব খাত সংস্কারের বেশ কিছু কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই উদ্যোগগুলো কিন্তু বর্তমান গভর্নমেন্ট কিন্তু অনেকটা পেছনে চলে গেছে বা একটু। সেক্ষেত্রে কি আমাদের ধরেন যে ঋণটা পেতে আমরা কমিটমেন্ট পাচ্ছি বলছি, সেক্ষেত্রে কি নতুন নতুন আরো শর্ত বা এই আগের শর্তগুলোই সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, এই কমিটমেন্ট দিয়ে হয়তো ঋণটা পেতে পারে? একটা কমিটমেন্ট যেতে হবে, তবে যেটা জানা গেছে ওয়ার্ল্ড ব্যাংক আগ্রহ দেখিয়েছে $2 বিলিয়ন এই যে বাজেট সাপোর্টের বিষয়ে। তবে হলো নর্মালি যেটা প্র্যাকটিস, গ্লোবাল প্র্যাকটিস, IMF যতক্ষণ লোন না দেয়, ওয়ার্ল্ড ব্যাংক ADB তারা কিন্তু লোনে আসে না, কারণ কান্ট্রি রেটিংটা মূলত IMF করে, ওরা করে না। সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, যে ধরুন আমাদের কোনোভাবে আমরা পেলাম না, হ্যাঁ, আমাদের নেক্সট 2 মান্থসের মধ্যে এটি লাগবে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের রিজার্ভে হাত দিতে হয় তাহলে তার কনসিকুয়েন্স কি হবে? একটু এক লাইনে বলে নেই যে আমাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আমরা যদি আমাদের কমিটমেন্টটা, মানে বর্তমান গভর্নমেন্ট যদি তার সংস্কারের কমিটমেন্টটা IMF-কে যদি বুঝাতে পারে বা তাদেরকে কমিটমেন্টটা তাদেরকে মানে তাদের কাছে উপস্থাপন করতে পারে ভালোভাবে, আশা করা যায় পেতে পারে। কিন্তু আর হলো যদি না পায়, সেক্ষেত্রে আমাদের রিজার্ভ জানেন এখন BPM-6 হিসেবে রিজার্ভটা আছে 30 বিলিয়নের একটু উপরে আর কি, আজকের যে হিসাবটা 30.3 বিলিয়ন। তাহলে আমাদের 3.2 বিলিয়ন যদি আমার এখান থেকে চলে যায়, তাহলে আমাদের রিজার্ভটা কিন্তু 27 বিলিয়নে নেমে আসবে। আর যদি ধরে নিলাম যে আমাদের রেমিটেন্স ফ্লো এটাই থাকবে, এটা থাকলেও সামনে যদি যুদ্ধ থেমে যায়, আপনি জানেন যে তাহলে তখন কিন্তু ইম্পোর্ট চাপটা কিন্তু আমাদের অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে ওই রেমিটেন্সের যেটা বাড়তি আসলেও সেটা কিন্তু ওখানেই খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বাজেটটা কমে গেলে সেক্ষেত্রে আমাদের কান্ট্রি রেটিংয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে যাব, কারণ IMF বলেন বা যারাই বলেন, তারা রিজার্ভটাকে একটা কান্ট্রি রেটিংয়ের একটা মেজারমেন্ট হিসেবে তারা দেখে। সেক্ষেত্রে আমরা চাপে পড়বো স্বাভাবিকভাবেই। দেখা যাক কীভাবে এই সরকার এই চাপ সামলায়।